পরিকল্পনার আলোকে আমাদের প্রতিশ্রুতিগুলা ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে। সকলকে এগিয়ে আসতে হবে সামাজিক মূল্যবোধটা যেন আমরা ধরে রাখতে পারি। কেন বিটিভি আমরা 100% আস্থা মানুষের আছে কিনা সেটা দেখার জন্য আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশের মানুষ যে আস্থাটা আমাদের উপরে রেখেছেন, বাংলাদেশের মানুষ খুশি থাকবেন। বাংলাদেশের মানুষ খুশি থাকলেই মাননীয় প্রধানমন্ত্রী খুশি। 34-35টা চ্যানেল আছে প্রাইভেট, সবগুলো কি রান করছে? আমরা সবাই যদি ছোট ছোট করে সবাই অংশগ্রহণ করি বাংলাদেশের উন্নয়নে, আমরা আশাবাদী যে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের দেশের কথা অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইয়াসির খান চৌধুরীর সঙ্গে। ইয়াসির খান চৌধুরীর কাছ থেকে আমরা জানতে চাইব যে গত 3.5 মাসের সরকারের কাজের অগ্রগতি এবং এই মন্ত্রণালয়ের তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের যে লক্ষ্যগুলো তারা সেটা কতটুকু পূরণ করতে পেরেছে এবং ওনার অভিজ্ঞতাকে সেটা আমরা জানার চেষ্টা করব। এছাড়া সাম্প্রতিক আমাদের দেশের নানা ইস্যু নিয়ে ওনার মতামত এবং পর্যবেক্ষণ আমরা জানার চেষ্টা করব। জনাব ইয়াসির খান চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, বাংলা ভিশনের দর্শক এবং বাংলাদেশ ভিশনের টিমকেও ধন্যবাদ। আচ্ছা ইয়াসির খান চৌধুরী, গতকালই আমাদের জাতীয় জীবনে একটা বড় অর্জন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের পরবর্তী অধিবেশনের সভাপতির নির্বাচিত হয়েছেন। তো এই অর্জনটা আমাদের কি মাইলেজ দেবে আন্তর্জাতিক রাজনীতিতে বা পররাষ্ট্রনীতিতে, আপনি কি মনে করেন? আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনাব খলিলুর রহমান সাহেব, তিনি নির্বাচিত হয়েছেন জাতীয় ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে। তার জন্য তাকে অভিনন্দন জানাই। বাংলাদেশের জন্য অবশ্যই এটি একটি গর্বের বিষয় এবং আমরা আশা করি যে তিনি বাংলাদেশকে যেভাবে পররাষ্ট্রনীতিতে একটি উজ্জ্বল ভূমিকা রেখেছেন, ঠিক সেভাবেই ইউএন জেনারেল অ্যাসেম্বলিতেও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবেন এবং উনি ওনার দায়িত্ব সুন্দরভাবে সুচারুভাবে উনি পালন করবেন। হি ইজ আ ভেরি ক্যাপেবল ম্যান এবং আমরা আশা করি ওনার কাছ থেকে অনেক কিছুই বাংলাদেশ পাবে। সরকার গঠন হয়েছে প্রায় 3.5 মাসের মতো হতে চললো বা হচ্ছে। তো এই সরকারের পারফরমেন্স নিয়ে নানা আলোচনা পর্যালোচনা চলছে, নিশ্চয়ই সরকারও তাই করছেন। তো এর মধ্যে আমাদের অর্থমন্ত্রী একটা মন্তব্য আমি শুনেছি নিজেই, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উনি বলেছেন সরকারের কাজে মানুষের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে, বাট গতি এখনও প্রত্যাশিত আসেনি। আপনার কাছে কি মনে হয় এ বিষয়ে? আপনি কি দেখছেন আসলে সরকারের কাজের গতি নিয়ে আপনি সন্তুষ্ট? দেখেন, আমরা সরকারে আসছি 105-110 এরকম কয়েকটি দিন হয়েছে। আমরা একটি এমন পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি বলেন, প্রেক্ষাপটে বলেন, যে বাংলাদেশ একটি চ্যালেঞ্জিং সময়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন। 17টি বছর, আমি যদিও পাস্ট নিয়ে কথা বলতে ইন্টারেস্টেড না, 17টি বছর পরিকল্পিতভাবে বাংলাদেশকে একটি ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। তো এটা 100 দিনে বা 3 মাসে একদম এভরিথিং ঠিক করা সম্ভব না, কিছু সময় তো লাগবেই। তবে হ্যাঁ, আমাদের যে পরিকল্পনা, মাননীয় প্রধানমন্ত্রী সবার আগে বাংলাদেশ যে পরিকল্পনাটা, সেই পরিকল্পনার আলোকে আমাদের প্রতিশ্রুতিগুলা ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে। আপনি দেখেন কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, এছাড়াও এগুলা তো মানে মেজর 2টা আমাদের যে পরিকল্পনা আমরা বাস্তবায়ন করা শুরু করেছি। এগুলো ছাড়াও যেরকম ইমাম, মসজিদ বা বিভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়ের যেই অনুদানের বিষয়টা, ভাতার বিষয়টা, সেগুলোও কিন্তু আমরা বাস্তবায়ন শুরু করেছি। কাজেই আস্তে আস্তে এগুলো সবগুলোই আমরা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি এবং ওয়াদা বাস্তবায়ন করার সক্ষম হব বলে আমরা আশা করি। গতির বিষয় যেটা বলছেন, দেখেন, নিরলস পরিশ্রম করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী, নিরলস পরিশ্রম করে যাচ্ছেন ওনার মন্ত্রিসভার সদস্যবৃন্দরা। জাতীয় সংসদে আমাদের দলীয় সংসদ সদস্যরা প্রায় সময় এলাকায় থাকছেন, এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। মন্ত্রণালয়ের, যেটা আমি ইতিমধ্যে বললাম, যে মন্ত্রিসভার সদস্যরা নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন। তো গতি নাই সেই কথাটা সঠিক মনে হয় না, তবে গতি আস্তে আস্তে বাড়বে। একটা গাড়ি যখন স্টার্ট দেন, হুট করেই কিন্তু 0 থেকে 100-200 উঠে পড়ে না মাইলস পার আওয়ার, আস্তে আস্তে উঠে। এবং যেই গাড়িটা, যেটাকে ধরি, যদি আমরা দেশটাকে গাড়ি হিসাবে ধরি, যেভাবে আমরা একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছি, একটি ভঙ্গুর রাষ্ট্র আর অবকাঠামো পেয়েছি, আমরা আস্তে আস্তে সেটার গতি বাড়াচ্ছি। ইনশাল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত সুফল পেতে পাবো ইনশাল্লাহ, এবং বাংলাদেশ জনগণকে একটি সুন্দর
সফল রাষ্ট্র হিসাবে, সফল উন্নয়নমূলক দেশ হিসাবে আমরা উপহার দিতে পারবো বলে বিশ্বাস করি। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় প্রতিষ্ঠানের পাশাপাশি আমরা তথ্য মন্ত্রণালয়ের অধীন যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে আমরা দেখছি যে অতিরিক্ত দায়িত্ব দিয়ে অনেককে কাজ করানো হচ্ছে, চালানো হচ্ছে, কিছু কিছু পদ শূন্যও আছে। আপনারা কি যোগ্য লোক পাচ্ছেন না, নাকি আস্থার অভাব? সংকটটা কোথায় আসলে? না, আস্থার অভাবও না, এবং সব জায়গায় যে শূন্য পদ আছে সেটাও সঠিক না। সব জায়গায় কি পদ দেওয়ার প্রয়োজন আছে কিনা সেই বিষয়টাও বিবেচনায় আমাদের আনতে হবে। কারণ অনেক সময় এরকম হয় যে আমাদের অতিরিক্ত জনবল নিয়োগ করা থাকতে পারে। আমরা এগুলো যাচাই বাছাই করছি। যদি অতিরিক্ত জনবল যাচাই করা মানে নিয়োগ করা থাকে, আমরা অন্য অধিদপ্তরে দিব যেখানে প্রয়োজন। যেখানে প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় লোক আমরা জনবল রেখে আমরা সরকারের ব্যয় বৃদ্ধি করতে চাই না, অপচয় করতে চাই না। একটু ধীর গতি এই ইয়ের বিষয়ে জনবল নিয়োগে এটার ইচ্ছাকৃতভাবেই যে আমরা দেখছি যে কাজের লোডটা কতটুকুন তারা মানে যারা আছেন তাদেরকে দিয়ে চালানো যাবে কিনা, নাকি অতিরিক্ত দরকার অপচয় রোধ করার জন্য বিশেষ করে। আচ্ছা, আমরা প্রসঙ্গ পরিবর্তন করতে চাই। একজন সামাজিক যোগাযোগ মাধ্যমের যে উৎকর্ষের সময় সব কিছুই প্রায় ডোমিনেট করছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এই সময় সরকারের সামনে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে অপতথ্য, মিথ্যা তথ্য, গুজব এগুলি রোধ করা। তো এইসব চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সরকারের প্রস্তুতি কি, পরিকল্পনা কি, একটু যদি জানান। অপতথ্য, গুজব, এগুলোকে আসলে মিসইনফরমেশন বা ডিসইনফরমেশন যেটাকে সোশ্যাল মিডিয়াতে যেটা বলা হয়, এগুলো নিয়ে আমরা কাজ করছি। আমরা একটা টিম সেট আপ করেছি। ফ্যাক্ট চেকিং করার পরে আমরা কিভাবে এটাকে প্লেস করব, কারেক্ট ইনফরমেশনগুলো আমরা ব্যাপক পরিধিটা ব্যাপক বাড়ানোর পরে তখন হয় কি যে মিসইনফরমেশন বা ডিসইনফরমেশনটা অতটা মানে স্ট্রাগল করে, তারা অতটা প্রসার পায় না। তো আমরা যদি এই ইনফরমেশনগুলো, কারেক্ট ইনফরমেশনগুলো ব্যাপক প্রচার করতে পারি, আমাদের পাশাপাশি কিন্তু গণমাধ্যমের যারা আপনারা আছেন তাদেরও একটু দায়িত্ব আছে যে কারেক্ট ইনফরমেশনটা, এক্স্যাক্ট ইনফরমেশনটা প্রচার করার জন্য ব্যাপকভাবে। যেগুলো মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, সেগুলোর জন্য আমরা টিম সেট আপ করে আমরা ব্যাপকভাবে কাজ করছি এবং আপনারা অচিরেই দেখতে পারবেন যে একটা বৃহৎ আকারে আমরা কাজটা বাস্তবায়ন করতে পারছি। আচ্ছা, আমরা শুনেছি যে প্রধানমন্ত্রী মন্ত্রী প্রতিমন্ত্রীদের কার্যক্রম মূল্যায়ন করছেন, নিয়মিত রেগুলেট করছেন। তো তথ্য মন্ত্রণালয়ের কার্যক্রমে উনি কতটা সন্তুষ্ট বলে আপনি মনে করছেন? মাননীয় প্রধানমন্ত্রী এটি ওনার একটা রুটিন দায়িত্বের মধ্যে পড়ে। এটা একটা চলমান প্রক্রিয়া। অবশ্যই উনি পর্যালোচনা করবেন, উনি মূল্যায়ন করবেন, উনি দেখবেন if the minister or the state minister is in the right place, right ministry. যদি মনে করেন অন্য মিনিস্ট্রিতে দিতে হবে কাউকে, দিবেন। যদি মনে করেন মিনিস্টার থাকা উচিত না, সেটাও হয়তো করবেন। অনেক মিনিস্টার স্বেচ্ছায়ও চলে যেতে পারেন মাননীয় প্রধানমন্ত্রীর ইয়েতে। এটা অবশ্যই অফকোর্স এটা চলমান একটা প্রক্রিয়া। আমরা কাজ করে যাচ্ছি। দৃশ্যমান অনেক কিছুই আমরা বাস্তবায়িত করতে পেরেছি ইতিমধ্যে। ব্যাপক কাজ আমাদের প্রায় 15টা দপ্তর অধিদপ্তর আছে, সেখানে ব্যাপক কাজ করতে হচ্ছে আমাদের। এই কাজগুলো আমরা আশা করছি যে আমরা যে পরিকল্পনাগুলো নিয়েছি, আমাদের অনেক ব্যাকলগ ছিল কাজের, আমাদের অনেক সমস্যা ছিল, এখানে দুর্নীতিরও বিষয় ছিল বিগত সরকারের। তো এগুলো আমরা একটু কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা আশাবাদী যে মাননীয় প্রধানমন্ত্রী সহ দেশবাসী, মাননীয় প্রধানমন্ত্রী বলতে কিন্তু আসলে সারা বাংলাদেশকেই বোঝায়, এই কারণেই যে উনি যদি হ্যাপি থাকেন, আমরা এক্সপেক্ট করি যে বাংলাদেশের মানুষ যে আস্থাটা আমাদের উপরে রেখেছেন, বাংলাদেশের মানুষ খুশি থাকবেন। বাংলাদেশের মানুষ খুশি থাকলেই মাননীয় প্রধানমন্ত্রী খুশি। আচ্ছা, মোটা দাগে আপনাদের যদি কয়েকটা অর্জন একটু বলেন, মানে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের আপনাদের 3.5 মাসে। আমরা যেরকম তথ্য কমিশন একটি ঢেলে সাজানোর বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি, আমরা বাংলাদেশ টেলিভিশনকেও ঢেলে সাজানোর জন্য কাজ করছি, যে সুন্দরভাবে আমরা অডিটর দিয়ে বিগত দিনগুলোতে কি হয়েছে বিটিভিতে, কেন বিটিভি আমরা 100% আস্থা মানুষের আছে কিনা সেটা দেখার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তাছাড়াও আমাদের বিভিন্ন প্রকল্প আছে, সেগুলো আমরা 100% বাস্তবায়ন করছি। কোনো প্রকল্প আছে আমরা ব্যয় সংকোচন করার চেষ্টা করছি। আসলে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় তো কোনো ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করে না ওইভাবে প্রকৃত অর্থে। তো আমাদের কাজগুলা
more like it's not a physical work. These are all technical and এগুলা all দৃশ্যমান মানে ওরকম visible না। দৃশ্যমান হওয়াটা জনগণের কাছে ইটস কোয়াইট ডিফিকাল্ট, বাট আমরা নেপথ্যে অনেক কাজ করে যাই যেটা সরকারের জন্য ইয়ে হয়। ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্ড ইম্পর্টেন্ট থিং হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা। জি, আমরা কিন্তু আমাদের সরকার কিন্তু গণমাধ্যমের স্বাধীনতাটা নিশ্চিত করছেন এবং সমুন্নত রাখার জন্য কাজ করে যাচ্ছেন। আপনারা অনেক সময় বিগত সরকারগুলোর পরে আমাদেরকে অনেক সময় প্রশ্ন করেন যে আমরাও কি বিগত সরকারের মতো আপনাদের উপর কোনো প্রেশার ক্রিয়েট করব কি না কোনো নিউজ দেখানোর জন্য বা কোনো নিউজ স্টপ করার জন্য। আমাদের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত আপনাদের কাছে কোনো এরকম প্রেশার কোনো এজেন্সি হোক বা সরকারের পক্ষ থেকে কিন্তু আমরা কোনো টিম আপনাদের কার্যালয় বা আপনাদের অফিসে বসাই না যে নিয়ন্ত্রণ করার জন্য। তো এটা কিন্তু একটা বিশাল বড় অর্জন আমাদের সরকারের, যে আমরা গণমাধ্যমের স্বাধীনতাটা সমুন্নত রাখতে চাই এবং গণতন্ত্র যেন এগিয়ে যায় সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। দেশে তো প্রায় 18 কোটি জনসংখ্যা, অনেক প্রত্যাশা, জনপ্রত্যাশা অনেক, কিন্তু আমাদের সম্পদে তো সীমাবদ্ধতা আছে। তো এই ধরনের একটা দেশে জনপ্রিয়তা ধরে রাখা সরকারের একটা বিরাট চ্যালেঞ্জ। সবসময় আমরা দেখেছি যে আমাদের দেশে ফেয়ার নির্বাচনগুলোতে পরবর্তীতে আবার পুনর্নির্বাচিত হয় না ক্ষমতাসীন দল। তো এই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের প্রস্তুতি কি? নিশ্চয়ই তারেক রহমানের সরকারের প্রস্তুতি আছে কি? দেখেন, 18 কোটি জনগণ, 20 কোটি জনগণের 40 কোটি হাত। 40 কোটি হাত। আমরা সবাই যদি ছোট ছোট করে সবাই অংশগ্রহণ করি বাংলাদেশের উন্নয়নে, আমরা আশাবাদী যে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। একজনের প্রতি যদি সব কাজ দিয়ে দেওয়া হয় তাহলে বার্ডেনটা অনেক বেশি হয়, গতিটা কমে যায়। সবাই মিলে যে আমরা ছোট ছোট করে কাজ করি, একটি বৃহৎ আকারে ধারণ করবে বাংলাদেশের উন্নয়ন। এবং আমরা আশা করি বাংলাদেশের জনগণ আস্থা রেখেছেন, আমরা এই আস্থার প্রতিফলিত হবে এবং আমরা এই আস্থা অর্জন করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, সাম্প্রতিক সময় আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং আপনার একটা মানে একই রকম বক্তব্য শুনেছি। আপনার পারিবারিক এবং সামাজিক পর্যায়ে যে মূল্যবোধের অবক্ষয় তৈরি হয়েছে আপনাদের দৃষ্টিতে, সেটা ফিরিয়ে আনার একটা উদ্যোগ নেবেন বা একটা ক্যাম্পেইন করবেন, সেটা কিভাবে হবে, প্রক্রিয়াটা কি? আমি একটু কারেকশন করতে চাই। মূল্যবোধ হারিয়ে গেছে এই কথাটা কিন্তু আমি মনে হয় না বলেছি, বা আমি যেটা বলতে চাচ্ছি যে মূল্যবোধটা যেন আমরা ধরে রাখতে পারি বা একটু পারফরমেন্সটা যেন একটু বাড়াতে পারি। বিভিন্ন সময়ে আমরা যেগুলো দেখি এই পারফরমেন্সগুলো ইনক্রিজ করার জন্য, যেরকম আমরা সেদিন গেছিলাম, আমি একটি সামাজিক অনুষ্ঠানে গেছিলাম, একটি অরাজনৈতিক এবং বেসরকারি একটি প্রতিষ্ঠানের ডাকে গেছিলাম। সেখানে আমি কথাটা বলেছি যে সকলকে এগিয়ে আসতে হবে, সামাজিক মূল্যবোধটা যেন আমরা ধরে রাখতে পারি। আমাদের যে আতিথেয়তা, আমাদের যেই সকল শ্রেণী পেশার মানুষের প্রতি আমরা যেটা ছোটবেলা থেকে বড় হয়েছি দেখে যে রেসপেক্টটা, এটা যেন আমরা ধরে রাখতে পারি। আমাদের পরবর্তী প্রজন্মও যেন সিনিয়রদেরকে রেসপেক্ট করেন, ছোটদেরকে রেসপেক্ট করেন, সকল শ্রেণী পেশার মানুষকে রেসপেক্ট করেন। নট অনলি মানুষ, আমরা কিন্তু ইয়েদেরকেও যেন, আমাদের যে পশু আছে, পাখি আছে, জীব জন্তু, এদের প্রতিও যেন আমাদের ভালোবাসা, আমাদের রেসপেক্টটা যেন থাকে। বিভিন্ন সময় আমরা রাস্তায় অনেক রকম দুর্ঘটনা বা অঘটন দেখি। একটা কুকুর হেঁটে যাচ্ছে, হঠাৎ করে একজন আঘাত করলেন, এটার কোনো প্রয়োজন ছিল না। তো এই জিনিসগুলা, আমাদের যেই সোশ্যাল রিয়েলাইজেশনগুলা, এইগুলা যেন আমরা ধরে রাখতে পারি, সেদিকে কাজ করার জন্য আমি সকলকে আহ্বান জানিয়েছি। আচ্ছা, আমরা একটু বিশ্বকাপ ফুটবল শুরু হবে শীঘ্রই, আমরা জানি যে সেটা নিয়ে আপনারা কাজ করছেন। তো এটা নিয়ে কিছু জটিলতাও সম্ভবত ছিল, আগের সরকারের আমলে কিছু দুর্নীতির অভিযোগের বিষয় আছে। তো এই দেশীয় চ্যানেলে এটা সম্প্রচারের ক্ষেত্রে এটা কোনো অগ্রগতি আছে? বিষয়টা নিয়ে একটু দোষ আছে, আপনারা ক্লিয়ার করেন না এখনো। আমরা এটা নিয়ে অচিরেই ক্লিয়ার করব এবং whichever way we go, এটা আপনারা খুব শীঘ্রই এই বিষয়ে আপনারা জানতে পারবেন। আর যে দুর্নীতির কথা বলেছেন বিগত সরকারের বা বিগত ওয়ার্ল্ড কাপে, সেদিকেও খতিয়ে দেখা উচিত বলে আমি মনে করি এবং এই বিষয়ে আমরা অচিরেই একটি সিদ্ধান্ত নিব। আর আপনারা সব কিছুই খোলাসা করে আপনাদেরকে অচিরেই জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, আপনি আপনার ব্যক্তিগত জায়গায় একটা প্রশ্ন করতে চাই। আপনি বিবিসিতে কাজ করেছেন দীর্ঘদিন, আমরা জানি, কিন্তু বিস্তারিত জানি না আপনি সেখানে কী ধরনের কাজ করেছেন এবং সেই কাজের অভিজ্ঞতা আপনার
বর্তমান যে দায়িত্বে কতটা প্রতিফলিত হচ্ছে বা কি কাজে আসছে? আপনারা জানেন বিবিসি হচ্ছে সারা পৃথিবীর সর্ববৃহৎ মিডিয়া অর্গানাইজেশন হিসাবে ধরা হয় জি এবং বিবিসির যেই পরিধি জি। সেই পরিধি অন্য কোনো মিডিয়া কোম্পানি সারা পৃথিবীতে আছে বলে আমার জানা নেই। জি সেখানে আমি কিন্তু সাংবাদিকতার সাথে জড়িত ছিলাম না, আমি ছিলাম আইটি অ্যান্ড ব্রডকাস্টিং। জি সো ব্রডকাস্টিং ডিপার্টমেন্ট মানে আইটি ডিপার্টমেন্টের একটা শাখার আছে, ওটার প্রধান ছিলাম আমি। জি সেখানে মূলত নিউজটাকেই সারা পৃথিবীতে কিভাবে দেখানো যায় এবং নিউজটাকে কিভাবে ধরে রাখা যায় উইদাউট এনি ডিলে, উইদাউট এনি ইন্টারাপশন, সেই বিষয়ে আইটি ডিপার্টমেন্ট এবং ব্রডকাস্টিং ডিপার্টমেন্ট কাজ করতো। সেটাই আমি করতাম। ওই অভিজ্ঞতাটাই আমি বাংলাদেশে এখন আমাকে মাননীয় প্রধানমন্ত্রী যে মন্ত্রণালয়ে দিয়েছেন, এই মিনিস্ট্রিতে আমি এই কাজটা অভিজ্ঞতাটা কাজে লাগাচ্ছি। আচ্ছা, আপনারা কি নতুন কোনো টেলিভিশন চ্যানেলের লাইসেন্স দিবেন? মানে এই সরকারের কি সেরকম পরিকল্পনা আছে কিনা? আমরা এই বিষয়ে এখন পর্যন্ত কোনো নীতিগত সিদ্ধান্ত পৌঁছাতে পারিনি। এখন নতুন টেলিভিশন চ্যানেল যদি দিতে হয় দিব, যদি না দিতে হয় দিব না। এটা জনগণের যদি আশা আকাঙ্ক্ষা থাকে। এখন তো আমাদের প্রায় 34-35টা চ্যানেল আছে প্রাইভেট, সবগুলো কি রান করছে? না, সবগুলো পারফর্ম করতে পারছে এক্স্যাক্টলি। না। তো এফিশিয়েন্টলি এফেক্টিভলি যদি সবগুলো রান করছে, কেন করছে না, এগুলো খতিয়ে দেখতে হবে। এবং যারা টেলিভিশন চ্যানেল চাচ্ছেন সেই বিষয়ে তাদেরও কি অভিজ্ঞতা আছে কি নাই, এগুলোও আমাদেরকে একটু খতিয়ে দেখে তারপরে রাষ্ট্রের জন্য, জনগণের জন্য যেটা ভালো হয় সেই সিদ্ধান্ত নেওয়া হবে। আচ্ছা, আমাদের দেশে সাংবাদিকদের পেশাগত অনিশ্চয়তা একটা বড় সমস্যা মিডিয়ার বিকাশের ক্ষেত্রে। আপনি যেহেতু বিবিসির মতো মিডিয়ায় কাজ করে আসছেন, তো এই পেশাগত নিশ্চয়তা বাড়ানোর জন্য সরকারের কি কোনো পরিকল্পনা বা ইচ্ছা, সদিচ্ছা বা কর্মসূচি আছে কিনা? সাংবাদিকদের আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের সরকারেরও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব যেন তারা সুন্দরভাবে সঠিকভাবে পালন করতে পারেন সেদিকে সকল রকম সহযোগিতা আমাদের দেওয়ার মতো মানসিকতা আছে। দেখেন, সাংবাদিকতা একটা মহৎ পেশা এবং সাংবাদিক ভাইদের জন্যই, বোনদের জন্যই কিন্তু বারবার বাংলাদেশ একটি আস্থার জায়গা বা বাংলাদেশ একটি শক্ত অবস্থানে যেতে পেরেছে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এমনকি বলতে গেলে বাংলাদেশই জীবন ফিরে পেয়েছে সাংবাদিক ভাইদের একটি বিশাল ইয়ের জন্য, কন্ট্রিবিউশনের জন্য, অবদানের জন্য। জি। তো অবশ্যই আমরা চাই যে সাংবাদিক ভাইদের, সাংবাদিক বোনদের, আমাদের যারা মিডিয়ার সহকর্মীরা আছেন তারা একটি পর্যায়ে এবং একটি ভালো অবস্থানে থাকুক। সেই দিকে আমাদের যেখানে সুযোগ রয়েছে সহযোগিতা করার, যেখানে সুযোগ রয়েছে আপনাদেরকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার, অবশ্যই করব। আমরা বিভিন্ন রকম ট্রেনিংয়ের ব্যবস্থার আয়োজন করতে পারি। আমরা দেশে বিদেশে আমাদের ট্রেনিংয়ের অপরচুনিটিস যেখানে আছে সেখানে আমরা চেষ্টা করব আপনাদেরকে সিলেক্টিভ। অবশ্যই আমরা সবাইকে একত্রিতভাবে করা সম্ভব না বা সবাইকেই ট্রেনিংয়ে পাঠানো সম্ভব না। ইট কুড বি লাইক যাওয়ার পরে আপনারা যারা যাচ্ছেন তারা ফিরে এসে ক্রস ট্রেনিং করলেন, সেটা বিদেশেও কিন্তু হয়। আমরাও দেখেছি এটা, বিবিসিতেও আমি দেখেছি এরকম ক্রস ট্রেনিং হচ্ছে। এখানেও ক্রস ট্রেনিং এটা করা যায়। অবশ্যই আমরা বদ্ধপরিকর সাংবাদিক ভাইদেরকে সফলভাবে তারা সফল সাংবাদিকতা করতে পারেন যেন আমরা সেইভাবে সহযোগিতা করার জন্য আমাদের মন মানসিকতা আছে। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের একজন সিনিয়র, আপনার একজন মন্ত্রী, পূর্ণমন্ত্রীও আছেন, আপনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। আপনাদের ভিতরে কাজটা মানে দায়িত্বটা কিভাবে আপনারা সমন্বয় করেন? উই ওয়ার্ক অ্যাজ এ টিম। ওনাকে আমার যখন সহযোগিতা লাগছে, সহযোগিতা সবসময় পাচ্ছি, আফটার আওয়ার্সও পাচ্ছি। উনি যখন আমাকে প্রয়োজন হচ্ছেন ডাকছেন, একসাথে আমরা সিদ্ধান্ত নিচ্ছি, একসাথে আমরা বিভিন্ন প্রজেক্টের মিটিংয়ে যাচ্ছি, আমাদের আন্তঃমন্ত্রণালয়ের মিটিংয়ে যাচ্ছি, প্রেস ব্রিফিংয়ে যাচ্ছি, আমরা সব একসাথেই কাজ করছি। শুধু আমরা মন্ত্রী প্রতিমন্ত্রী না, দ্য এন্টায়ার মিনিস্ট্রি আমরা একসাথে একটা টিম ওয়ার্ক করছি, টিম হিসাবে কাজ করছি। বিভিন্ন সাংবাদিক সমাজ বা সাংবাদিক সংগঠনদের সাথে মাননীয় মন্ত্রী মহোদয় কথা বলেন, আমরা কথা বলি, আমরা একত্রিতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যে পরামর্শ করি, একটা টিম যেভাবে কাজ করে এইভাবেই কাজ করছি। আচ্ছা, শেষ করার আগে জানতে চাচ্ছি, আপনি যে এলাকা থেকে নির্বাচিত হয়েছেন, নান্দাইল, প্রথমবারের মতো নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, এলাকার মানুষের প্রত্যাশা স্বাভাবিকভাবেই বেড়েছে যে আপনি এলাকার ডেভেলপমেন্টে অনেক কিছু করবেন। তা আপনার এলাকার মানুষের ভাগ্য
পরিবর্তনের জন্য আপনার পরিকল্পনা কী বা আপনি কী করতে চাচ্ছেন? আমি নির্বাচনের আগে যেই প্রতিশ্রুতি আমার নান্দাইলবাসীকে দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আমি নিরলসভাবে আমি এবং আমার সহকর্মীবৃন্দ একসাথে কাজ করে যাচ্ছি। আমাদের মিনি স্টেডিয়ামের পরিকল্পনা ছিল, আমার রাস্তার উন্নয়নের পরিকল্পনা ছিল, ব্রিজগুলোর উন্নয়নের পরিকল্পনা ছিল। কিছু কিছু ব্রিজ আছে একদম ভঙ্গুর অবস্থা। আমাদের পাঁচরুখি ব্রিজ আছে শেরপুর ইউনিয়নে, আমাদের গোড়াঘাট ব্রিজ আছে আমাদের সিংরুল ইউনিয়নে, চরলক্ষ্মীদিয়াতে কিছু ব্রিজ আছে। সেগুলা আমাদের আমার মনে হয় আবার ভেঙে করার জন্য যেই পরিকল্পনার দরকার, আমরা সেই পরিকল্পনা হাতে নিয়েছি। ইনশাল্লাহ আগামী বাজেটের পরে সেগুলো বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করব। তাছাড়া পৌরসভায় ড্রেনেজ সমস্যা একটা বিশাল আকার ধারণ করেছে। বিগত সরকারের সময় কোনো উন্নয়নই নান্দাইলের রাস্তাঘাটের কোনো উন্নয়নই ছিটাফোটা লেগেছে বলে পরিলক্ষিত হচ্ছে না। কাজেই আমরা পৌরসভায় বা বিভিন্ন ইউনিয়নে আমরা এই উন্নয়ন কর্মসূচিগুলো হাতে নিয়েছি এবং অচিরেই বাস্তবায়ন করতে পারবো। তাছাড়াও আমি কিছু কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, সেগুলোও আমরা অনুদান ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে আমরা তাদেরকে পৌঁছে দিতে পেরেছি। তাছাড়াও আরও মসজিদ, আরও মাদ্রাসা আছে যেগুলোতে আমরা মন্দির আছে, শ্মশানঘাট আছে, কবরস্থান আছে, ঈদগাহ আছে, এগুলার কিন্তু আমরা উন্নয়নের জন্য পরিকল্পনা হাতে নিয়ে তাদেরকে কিছু কিছু বাস্তবায়নও শুরু হয়ে গেছে। আমি বেশ কয়েকটি রাস্তা ইতিমধ্যে আমরা উদ্বোধন করেছি কাজ করার জন্য, কিছু রাস্তা উদ্বোধন করেছি মেরামতের জন্য, কিছু স্কুলের বিল্ডিংয়ের জন্য করেছি। তাছাড়াও আমরা চাই নান্দাইল সহ সারা দেশের শিক্ষকদের যে কিছু দাবি আছে, সেই দাবিগুলো যেন আমরা বাস্তবায়ন করতে পারি একটা আলোচনার মাধ্যমে। তারা একটি যেই বেতন কাঠামোর কথা বলছেন, এই বেতন কাঠামোটা যদি বাস্তবায়ন করা যায়, বাংলাদেশ সরকারের এবং শিক্ষক সকলেরই স্বার্থ সমুন্নত রেখে যদি করা যায়, সেটা করা উচিত। এবং আমরা ওদিকে আমার ইচ্ছা আছে এবং আগামী বাজেট অধিবেশনে এই বিষয়ে আমি কিছু হয়তো কথা বলার সুযোগ থাকবে। জি, ধন্যবাদ। আপনি যদি আর দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলতে চান, না বললে আমরা শেষ করব। যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন। দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আমরা যে কাজ করে যাচ্ছি, দেশবাসী আমাদের পাশে আছেন এবং আশা করি আমাদের পাশে থাকবেন। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যেভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, সেই কাজে ওনারাও যেন দে বিকাম আ পার্ট অফ ইট, তারাও যেন হেল্প করেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। একটু আগে যেটা বলেছি, একজনের পক্ষে সম্ভব না, সবাই মিলে আমরা দেশটা গড়তে পারবো। সবার আগে বাংলাদেশকে আমরা বুকে ধারণ করব। আপনাদেরকে ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আপনারা শুনছিলেন মাননীয় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরীর কথা। তিনি বলছিলেন যে দেশের মিডিয়ার স্বাধীনতা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এই সরকারের অন্যতম অঙ্গীকার এবং সরকার সে লক্ষ্যে কাজ করছে। আমরাও সেটা দেখতে চাই। ভবিষ্যতে আমরা দেখব যে সরকার নিশ্চয়ই, তারেক রহমানের সরকার সেই লক্ষ্যে কাজ করবেন এবং দেশের মানুষ নির্ভয়ে নির্বিঘ্নে সত্য কথা বলতে পারবেন। আজকের মতো এখানে শেষ করছি। শীঘ্রই আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো বিশিষ্টজনকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন আশা করছি।